আছেন একাত্তরে চলছে খেলাচোখ। হুমায়ুন আহমেদের নাটকের একটা বিখ্যাত ডায়লগ ছিল, আমার সাথে প্যাচ খেলবা না, আমি প্যাচ খেলা লোক না, আমি কি জিনিস সেটা পরে টের পাবা। মুস্তাফিজ কি জিনিস সেটা এতক্ষণে ভারতীয়রা বুঝে গেছে, তার সাথে প্যাচ খেলতে এসে নিজেরাই সেই জালে আটকা পড়েছে। ওদের একটা ভুল চালে উত্তাল হয়ে গেছে ক্রিকেট দুনিয়া, লেগে গেছে যুক্তিতর্কের লড়াই। বাংলাদেশ ভারত এই ম্যাচটায় আপার হ্যান্ডে এই মুহূর্তে আছে কারা? তবে সবাই যখন এমন প্রশ্নের উত্তরটা খুঁজছে, তখন মুস্তাফিজ ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে টিম বাসে মজার সব গান শুনে বেড়াচ্ছেন। ডেথ ওভার হিরোরা বোধ হয় এমনই হয়। দর্শক, যেমনটা বলছিলাম, মুস্তাফিজ ইস্যুর জেরে এখনও আসলে উত্তাল হয়ে আছে সব কিছু। কোন দিকে যাচ্ছে, বাংলাদেশকে আদৌ বিশ্বকাপ খেলতে যাবে কিনা, আইসিসি কি সিদ্ধান্ত নিতে পারে, এসব নিয়ে কথা বলতে চাই। আর অবভিয়াসলি বিপিএল চলছে, সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। শুভ সকাল। খুব শীত পড়েছে, শীতের সকাল, কিন্তু শীত পড়লেও পরিবেশ ঠান্ডা থাকলেও ক্রিকেট আঙ্গন বেশ গরম, এবং সেটা মুস্তাফিজুর রহমানের কল্যাণে। ওভারঅল কেমন দেখছেন? শনিবার থেকে আসলে এই অবস্থাটা বিরাজ করছে, আইসিসি থেকে এখনো কিছু আসে নাই, মানে আমরা সেই রিপ্লাইয়ের অপেক্ষায় হয়তো আছি, কিন্তু এখনো পর্যন্ত পুরো ঘটনা যেদিকে যাচ্ছে, কি মনে হচ্ছে কারা আপার হ্যান্ডে আছে? আমার মনে হয় খেলাটার এখন মিড ব্রেক চলছে। হ্যাঁ, শুরুতে আমরা বেশ অ্যাটাক কাউন্টার অ্যাটাক দেখে ফেলেছি। এখন দু দলই একটু ডিফেন্সিভ মোডে আছে, ওয়াচ করছে সিচুয়েশনটা, এবং সেইখানে রেফারি মানে আইসিসি তাদের আসলে ভূমিকাটা এখন দেখার। রেফারি প্রথমে ভেবেছিল যে না, এটা তাদের বিষয়, বিসিবি এবং বিসিসিআই তারা এটা মিলে তাদের সমস্যা তারাই সমাধান করুক, তারা এটাতে ঢুকবে না। কিন্তু অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বিসিবি মোটামুটি এমন একটা শক্ত অবস্থানে, তারা বিসিসিআই এর সাথে কোনো রকম আলোচনা কথাতেই যেতে চায় না। তাদের যা কথা সরাসরি আইসিসিকেই তারা জানিয়েছে, চিঠি লিখেছে, এবং এখন কোর্ট বলটা আসলে বিসিসিআই এর কোর্টে। এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকেও এখন আসলে বেশ কিছু জিনিস নিয়ে হিসাব নিকাশ করতে হবে। এখন যেটা চলছে আসলে ইন্টারনাল মিটিংগুলোই হচ্ছে, যে কারণে এখন খুব একটা আলোচনা নেই এই বিষয়টা নিয়ে, মানে আমরা আপডেট পাচ্ছি না। বিসিসিআই তারা এখন হিসাব করতে যাচ্ছে কিভাবে এটা সলভ হতে পারে, তারা আইসিসির সঙ্গে আলোচনায় বসছে। নিশ্চিতভাবেই বিসিবির সাথেও একটা দর কষাকষি হবে। সো অপশন আসলে অনেকগুলোই আছে। একটা হচ্ছে যে বিসিবি যে দাবি করেছে সেটা সোজাসুজি মেনে নেয়, শ্রীলঙ্কায় তাদের ম্যাচটা দেয়, এবং সেটা করতে গেলেও আসলেই এটা অনেক রকম লজিস্টিক্যাল ইস্যু তো আছেই। কারণ বাংলাদেশের সঙ্গে আরও 4টা টিমকে সেখানে ট্রাভেল করতে হবে, তাদের ট্রাভেল প্ল্যান, হোটেল বুকিং এসব তো আছেই। সেই সঙ্গে এখন ধরুন ওখানে যে ম্যাচগুলো আছে, শ্রীলঙ্কায় 13টি ম্যাচ, সেই ম্যাচগুলোর সঙ্গে কি এই ম্যাচগুলো যুক্ত হবে নাকি ওখান থেকে আরও কিছু ম্যাচ তখন ভারতে চলে আসবে, সেই হিসাবটাও আছে। সো এই বিষয়গুলো নিয়ে তো একটা হিসাব নিকাশ করতেই হবে যে আচ্ছা তাহলে কিভাবে তারা এটা ম্যানেজ করবে। এবং একই সাথে যদি আবার বিসিসিআই এখন শক্ত অবস্থানে যায় যে না, আমরা এটা করতে পারবো না। বিসিসিআই তো শুরু থেকেই শক্ত ছিল, যদি আমরা দেখি যে মুস্তাফিজকে তারা যে ইস্যুতে আসলে বাদ দিয়ে দেওয়ার জন্য কলকাতাকে রিকোয়েস্ট করেছিল, সেটা তো তারা প্রাথমিকভাবে বিসিবির সাথেই কথাটা আলোচনা করে নিতে পারতো যে আমাদের দেশে পলিটিক্যাল অবস্থা এইরকম, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে আমরা মানে জাস্ট এই আলোচনাটা যদি জানানো হতো, তাহলে কি পরিস্থিতি এত জটিল হতো না? সেই আলোচনাটা আসলে সুযোগ ছিল না, কারণ এটা ক্রিকেটীয় ব্যাপার না। ক্রিকেটীয় ব্যাপার হলে দুটো বোর্ড আলাপ করতে, এটা আসলে পুরোপুরি রাজনৈতিক ব্যাপার আমরা দেখেছি। কিন্তু ডিসিশন তো বিসিসিআই থেকে এসেছে, কিন্তু সেটা গভর্নমেন্টের ডিরেক্টিভে। প্রথমে সরকার থেকে বলা হয়েছে বিসিসিআই কে যে তোমরা এই ব্যবস্থা নাও, তখন বিসিসিআই কলকাতাকে জানিয়েছে, এবং কলকাতা এরকম বাধ্য হয়েছে, কারণ কলকাতা সেটাই করতে পারে যেটা ক্রিকেট বোর্ড অ্যালাউ করে। সো ক্রিকেট বোর্ড যখন অ্যালাউ করেছে মুস্তাফিজকে খেলানোর জন্য, কলকাতা সেটা কিনেছে, এবং ক্রিকেট বোর্ড এখন বলছে যে না, মুস্তাফিজকে রাখা যাবে না, তখন কলকাতা বাধ্য হয়েছে তাকে ছেড়ে দিতে। এবং বিসিসিআই এই সিদ্ধান্তটা এসেছে গভর্নমেন্ট থেকে। ফলে এখন আসলে আমার যেটা মনে হয় যে গভর্নমেন্ট লেভেলে একটা যোগাযোগ হবে। বাংলাদেশে তো অ্যাকশনগুলো গভর্নমেন্ট লেভেল থেকে আমরা দেখলাম, মানে রিপ্লাইগুলো এক্স্যাক্টলি সেম আমাদের এখানেও কিন্তু তাই হয়েছে। ফলে আমরা যেহেতু দেখেছি এই ঘটনাগুলোর মাঝখানে বা 1-2 দিন আগে পরে আমরা দেখেছি দুই দেশের দুই শীর্ষ নেতৃত্ব ভারত থেকে এসেছে বাংলাদেশে, হ্যান্ডশেক করেছে। আবার দিল্লিতে হাই কমিশনে কিন্তু সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী গিয়েছেন। ফলে ওই যোগাযোগটা যখন আছে, তখন ক্রিকেটে এটা কেন? এখন ধরুন অপশন যেটা বললাম, এগেইন অবশ্যই বিসিসিআইকে হিসাব নিকাশগুলো করতে হবে। যাচ্ছে বাংলাদেশের খেলা যদি শ্রীলঙ্কায় যায়, তাহলে শ্রীলঙ্কায় যে মাত্র 13টা ম্যাচ, সঙ্গে কি এই ম্যাচগুলো যোগ হবে নাকি শ্রীলঙ্কা থেকে 3-4টা ম্যাচ আবার ভারতে নিয়ে আসবে? লজিস্টিক্যাল চ্যালেঞ্জগুলো কী কী সেগুলো তাকে উতরাতে হবে। অবভিয়াসলি এই সমস্যাগুলো আমি মনে করি কোনো সবই সমাধান করা যায়, ডুয়েবল। তারা যেরকম বলছে লজিস্টিক্যাল নাইটমেয়ার, সমাধানই হবে না, ভয়ঙ্কর ব্যাপার, অ্যাকচুয়ালি সেটা না, এটা খুবই ডুয়েবল। এবং একই সাথে আবার যদি যেটা বললাম এগেইন, যদি বিসিসিআই বলে যে না, বা আইসিসিও বলে বসলো, যেটা এর আগে কিন্তু হয়েছে এরকম, ধরুন যায়নি, ওয়াক ওভার পেয়েছে 1996 ওয়ার্ল্ড কাপ, 2003 বিশ্বকাপে। ফলে সেরকম হলে কিন্তু দেখা যাবে এই বিশ্বকাপটা হয়ে যেতে পারে 19 দলের।
না হোক, মানে আমরা সেটা চাই না, বাট মানে মানে আমরা যদি দেখি সম্ভাব্য কি কি হতে পারে, সেক্ষেত্রে আবার আরেকটা কোনো দলকেও আইসিসি আসলে এত শর্ট আমরা টাইমে দেখেছি নিতে পারবে না। এই সুযোগে আইসল্যান্ড নিশ্চয়ই সেই খুবই মজার তারা স্ট্যাটাস দিচ্ছে। রাইট, তারা আসলে সুযোগ খুঁজছে, বাংলাদেশকে যদি বাদ করে দেয় আইসিসি তারা আসলে ঢুকে যেতে পারে, তাদের কোনো সমস্যা নেই। গতকাল আমরা দেখছিলাম ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিং, তিনি খুব সম্ভবত বলছিলেন না যে যে কোনো দলকে আমরা জানাতে মানে আর বলেছে যে আমন্ত্রণ হ্যাঁ, জানাতে আমরা দুহাত বাড়িয়ে আছি, এখন বিসিবি আসবে এটা কিনা কেমন হলো না, তাদের একজনকে না করে দিয়ে সবাইকে আবার আসার তাও জন্য, তো এটা একটা কেমন? হরভজন সিং একটু রাগ ঢাক রেখে বলেছে, বাট তাদের আরো কিছু বিশ্লেষক, বিশেষ করে লেটস আমি যদি নাম ধরে আকাশ চোপড়া যা করছেন, রীতিমতো হেট্রেট ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, যেটা খুবই আনফরচুনেট তার মতো একজনের কাছ থেকে। কারণ আবার কিন্তু আবার অনেকেই আছে ভারতের অনেক সাবেক ক্রিকেটার, 83 ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটাররাও মনে করছেন যে এটা ঠিক হয়নি। রাজনীতিক অঙ্গনে এটা আছে, বিশ্লেষকরাও মনে করছেন যে এই জায়গাটায় ভারত নিজেদের জালে, যেরকম আপনি বললেন একটু আগে, নিজেদের জালেই তারা ফেসেছে, কিন্তু আসলে খেলাটা এখনো শেষ হয়নি। ভারতের হাতে এখন একটা চাল আছে, তারা কি চাল দেয় সেটার জন্য অপেক্ষা করছি। বাট এখন যে সিচুয়েশন মনে হচ্ছে, প্রেশার যেটা আছে ভারতের দিকে, এবং যেহেতু সমস্যাটার সমাধানও সামনে আছে, ফলে এটা খুব বেশি জটিল হওয়ার কথা না। ভারতে যেহেতু বাংলাদেশ যাবে না, ফলে অপশনে আছে শ্রীলঙ্কায় যাওয়া। সো এখন ম্যাচগুলো আসলে শ্রীলঙ্কাতেই দিতে হবে। সমস্যা তো সমাধান করতেই হবে, সময় তো হাতে খুব বেশি নেই। এই যে একটা সিচুয়েশন হলো, গতকাল আইপিএল বন্ধ হলো, মানে সরকার থেকে জাস্ট একদিন আগে আমরা শুনলাম যে আইপিএল দেশে দেখানো হবে না, এবং সাথে সাথে আমরা সেটার অ্যাকশনও দেখতে পেলাম। সবকিছুর তো একটা জের আছেই, দু দেশের দ্বিপাক্ষিক সিরিজ হওয়া বা দ্বিপাক্ষিক সম্পর্ক তো আগে থেকে আসলে খারাপ হয়েই আছে। এরপর আসলে কি মনে করছেন যে ক্রিকেট দুনিয়ায় এটার প্রভাবটা কতটা পড়তে পারে? এরপরে কি হবে যে ধরুন ভারত পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করেন, এরপর কি বাংলাদেশের সঙ্গে হ্যান্ডশেক করবে না? বা ধরুন দ্বিপাক্ষিক সিরিজগুলো যখন নিউট্রাল ভেন্যুতে চলে যাবে, যেটা ভারত পাকিস্তান হাইব্রিড মডেলে, এবং এইটা হলে খুবই সেটা আনফরচুনেট হবে। কারণ হচ্ছে যে ভারত বাংলাদেশের সঙ্গে ধরুন তার পাকিস্তানের সঙ্গে খেলছে না, এবং এই সাবকন্টিনেন্টে মনে করা হচ্ছে যে ভারতের সঙ্গে এখন ধরুন রীতিমতো কম্পিটিটিভ ক্রিকেটটা খেলে বাংলাদেশ, তারা যদি বাংলাদেশের সঙ্গে এরকম একটা সম্পর্কের দিকে যায়, সে তাহলে আলটিমেটলি আপনি ফিউচার দেখেন, ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এটা করছে, সামনে ধরুন আরো বড় আসর হতে পারে, এশিয়া কাপ হতে পারে, তখন আসলে কি হবে? এর বাইরেও ধরুন সামনের যে কোনো ধরনের টুর্নামেন্ট, আন্ডার-19 মেয়েদের ক্রিকেট আমরা দেখেছি ইফেক্ট পড়েছে ইন্ডিয়া বাংলাদেশের ক্ষেত্রে। ফলে ক্রিকেট এমনিতে একটা ছোট্ট খেলা, অল্প কিছু দেশ খেলে, সেখানে যদি এই পরিস্থিতি দাঁড়ায়, এবং সেটা আমাদের জন্য, আমাদের যেহেতু এখন সবচেয়ে পপুলার স্পোর্টস আমরা বলছি, ক্রিকেটের সঙ্গে আমাদের অনেক কিছু যুক্ত, সেখানে একটা দেশের সঙ্গে এরকম খেলা বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের আসলে অনেকগুলো সিরিজ বা খেলা বা অনেকগুলো দরজা বন্ধ হয়ে যাওয়া, সেইটা আসলে ওভারঅল অবশ্যই বাংলাদেশের জন্য তো বটেই, ভারতের জন্য আসলে তাদের আরও এটা বড় ইম্প্যাক্ট ফেলবে। কারণ হচ্ছে তারা অনেকটা একঘরে হয়ে যাবে। ধরুন আজকে তারা, যেটা আমি বললাম, পাকিস্তান, বাংলাদেশ এবং আরও অন্যান্য কিছু জায়গাতেও কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করছে, এবং তারা আসলে এই জায়গাটাই স্পোর্টসটাকে মনে করা হয় একটা সফট পাওয়ার, যেটা দিয়ে আসলে সেটাকে, ওই যে মজা করে নিশ্চয়ই এই মিমগুলো দেখছেন যে কিছুদিন পরে এশিয়াতে এমন হবে ভারত নিজেদের বিপক্ষে খেলবে, ভারত ভার্সেস ইন্ডিয়া, কারণ তারা সবাইকে যেভাবে আসলে বের করে দিচ্ছে সেই জায়গায়। কিন্তু বাংলাদেশের জন্য আসলে আমার মনে হয় যে এই মুহূর্তে এটা খুব টাফ একটা কল ছিল। ভারতের সঙ্গে খেললে আমরা জানি প্রচুর রেভিনিউ, স্পন্সর, টিভি রাইটস, সেখানে ধরুন আমরা যদি ভারতের সঙ্গে এইটা করা, মানে আমরা জানি যে দ্বিপাক্ষিক সিরিজটা হুমকিতে পড়ে যাওয়া, তারপরে বিসিবি এটা করেছে। বাট আমার মনে হয় যে এটার আসলে একটা খুব সুন্দর সমাধান হওয়া দরকার, কারণ আমরা চাই না এরকম না হোক যে শোয়েব আক্তারের সঙ্গে সচিন টেন্ডুলকারের খেলা বহু বছর আমরা দেখতে পারিনি শেষ দিকে এসে, সেরকম বাংলাদেশের ক্ষেত্রে যেন এটা না হয় বাংলাদেশ ভারতে। নিশ্চয়ই সুন্দর একটা সমাধান প্রত্যেকে আসলে আমরা প্রত্যাশা করছি। এই ধরনের সিচুয়েশন এরকম আসলে সাফোকেটেডই লাগে ক্রিকেট দুনিয়ায়, এরকম কখন কি হচ্ছে নিশ্চয়ই সমাধান হবে। যেটা আসলে শুরুতে বলছিলাম যে মুস্তাফিজুর রহমান, তার আসলে কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না, কেমন এত কুল কিভাবে সম্ভব? এবং ওই দিনেই তিনি তার বেস্ট পারফরম্যান্সটা করেছেন বিপিএল এ। বাট প্রবাবলি আমার কাছে মনে হয়েছে যে বোধহয় তো তার ভেতরে কিছু না কিছু কাজ করেছে, হাজার হলেও মানুষ তো। এবং মুস্তাফিজকে আমরা জানি যে তিনি একেবারে সোশ্যাল মিডিয়া দেখেন না, কোনো কিছু নিয়ে ভাবেন না। ইনফ্যাক্ট তিনি হয়তো জানেন না যখন বল করার সময় অ্যাকচুয়ালি কত বলে কত রান লাগে বা কি ইকুয়েশন, এগুলোর ব্যাপারে তিনি খুব একটা কনশাস থাকেন না। কিন্তু সেই দিন তিনি যে কাজটা করেছেন, মানে একেবারে অসাধারণ একটা ম্যাচ জয়ী স্পেল, এবং শেষ দিকে সেরকম বল করা, মানে হচ্ছে যে মুস্তাফিজের ভিতর আরও কিছু করার হয়তো তাড়নাটা তো একটা ছিলই, মেবি টু শো সামথিং, বা ওই স্পিরিটটা অনেক সময় চলে আসে না ভেতরে। সে ধরুন নর্মালি 132-132-তে বল করে, সেদিন হয়তো সে 139-এ চলে গিয়েছে, তার স্লো আর কাটারগুলো সে আরও বেশি মনোযোগ দিয়ে করেছে, এবং যার ফলাফল এটা। এবং মুস্তাফিজ আসলে এখন তো যেটা বললাম যে এর মধ্যে ডাক উঠেছে যে পিএসএল এর কোনো দল তাকে এখন সরাসরি নিয়ে নিক, যেহেতু সে আইপিএল এ নেই। ফলে মুস্তাফিজের জন্য আসলে রাস্তাটা খুবই মসৃণ। কিন্তু
ওভারঅল যেটা হলো যে এইটার একটা দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট পড়লো। ধরুন পাকিস্তান কিন্তু সেই 2008-এর পর প্রথম সিজনের পর আর আইপিএলে যায় না, কিন্তু তারা কিন্তু নিষিদ্ধ না। সেম মনে হচ্ছে যে বাংলাদেশও কিন্তু নিষিদ্ধ না, কিন্তু আপনি দেখেন গতবার নিলামে কাউকে নেয় নাই, এবার তারা মোস্তাফিজকে এত দাম দিয়ে নিয়েছে এবং তাকে খেলছে না। আগামীবার তার মানে কি হবে তাহলে আইপিএলে? উই ডোন্ট নো। নিশ্চয়ই দেখা যাক, কিন্তু মুস্তাফিজ যে তার নিজের মতোই পারফরমেন্সটা দিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই এনজয় করছি। বিপিএলে এই মুহূর্তে কাকে বেশি এনজয় করছেন? মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি বলিস, যে রিয়াদকে আসলে কেউ নিচ্ছিলেন না এবং তারপর তিনি রংপুরে গেলেন, প্রথমটা শুরু করলেন 0-1 দিয়ে, খুব সম্ভবত মানে এক বলে 1 রানের দরকার ছিল, নিতে পারেননি, ভীষণ সমালোচনার মধ্যে Right. পড়লেন। পরের ম্যাচে 31 রানের একটা ম্যাচ জয়ী ইনিংস, তার পরের ম্যাচে 50 এবং গতকালকে তো আরো একবার অলমোস্ট 150 স্ট্রাইক রেটে এক ওভারে 20 রান তুলে এখন ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় এটাও এই রবও উঠেছে যে মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20 বিশ্বকাপ দলে চাই, যদিও তিনি 2022 সালে রিটায়ারমেন্টে চলে গেছেন। বাট ইয়া, দ্যাটস ভেরি ইন্সপায়ারিং পারফরমেন্স না? ধরুন দলের অন্যদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করে মাহমুদুল্লাহ রিয়াদ এই বয়সে এসে ফিট রেখে খেলা। যদিও ওই ফিট শব্দটা নিয়েই মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে লড়াই চলছে গত 5 বছর ধরে। মাঠে তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কথা হয়, কিন্তু তার যেটা আসল কাজ ব্যাট করা, সেই কাজটা যদি তিনি ঠিকঠাক করতে পারেন, এবং সেটা তিনি করছেন, পরপর 3টা ম্যাচ করেছেন। রংপুরকে আমরা দেখেছিলাম যে রংপুরকে top এ এনে সামহাও দিয়েছেন। তারা মোমেন্টাম হারিয়ে ফেলেছিল, সেখানে মুস্তাফিজুর রহমান এবং মাহমুদুল্লাহ রিয়াদ সবার আসলে সম্মিলিত পারফরমেন্স, কিন্তু কারোটা হয় না যে মনে হয় যে জন্য ম্যান অফ দ্য ম্যাচ আসলে বেছে নেওয়া হয়, তো সেই জন্য আবার রংপুর টপে চলে গেল। এই যে ব্যাপারগুলো নিশ্চয়ই আমাদের কাছে ভালো লাগে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেকবারই আসেন এবং বলছেন যে আরো অনেক দিন খেলতে চাই। হ্যাঁ, এবং তিনি এটাও বলছেন যে তার অনেক কিছু বলার আছে এবং তিনি একটা বোমা বিস্ফোরণ করবেন, এরকম একটা ভাব, মানে এরকম কথা আমরা দেখেছি, তার আভাস পেয়েছি। বাট একই সাথে দেখেন রংপুর ভালো করছে, বাট নোয়াখালীর জন্য কেমন লাগে না যে টুর্নামেন্টটা অনেকটা ম্লান হয়ে যায়। প্রত্যেকবার বিপিএলে দেখবেন আপনি একটা বা দুটো দল, তারা এমন একটা দল গড়বে, এবং এবার খুবই সারপ্রাইজিংলি চট্টগ্রাম খুব ভালো করছে, কিন্তু নোয়াখালী এবং ঢাকা যেন আস্তে আস্তে কি হয়ে গেল, এত কাগজে কলমে এত ভালো দল, কিন্তু হঠাৎ করে তাদের পারফরম্যান্স আসলে গেল সিজন আমরা এমনই কিন্তু দেখেছি। নোয়াখালী এই দলটার জন্য ধরুন পুরো বিপিএল এর কোয়ালিটিটা নোয়াখালীটা এক্সপেক্টেড না, আপনার নিশ্চয় মনে আছে যখন সিজন শুরুও হয়নি তখন নোয়াখালীর ক্যাপ্টেন সরি কোচ তারা চলে গেলেন, তারা আর বিপিএল থাকবে না কেন, তাদেরকে বল দেওয়া হয় গুনে গুনে, মানে তার মানে তো একটা সীমাবদ্ধতা তাদের এই দলটার মধ্যে ছিলই। আমরা ক্যাপ্টেন পরিবর্তন হতে দেখেছি, সৈকত আলী কোত্থেকে তিনি মানে তাকে দেওয়া হলো, তারপরে হায়দার আলী হয়ে গেলেন, এখন সৈকত আলীকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, মানে তিনি স্কোয়াড থেকে আউট হয়ে গেছেন, মানে সবকিছু মিলে মনে হয় না একটা ক্লামজি একটা টিম। হ্যাঁ, সেটার প্রভাব তো পড়েছে। আপনি দেখেন কালকে টস জিতে তারা ব্যাটিং নিয়েছে এবং সেটা খুবই সারপ্রাইজ করেছে প্রত্যেককে, এবং তারা নিজেরাও জানে না কেন ব্যাট করতে নেমেছে। এই ঘটনার পরই সৌম্যর ওই বিতর্কিতই বলবো আউটটা, সেটা নিয়েও খুব আলোচনা হচ্ছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ধরুন সেটা তো একটা ডিসিশন, কিন্তু ওভারঅল মাঠের পারফরমেন্স আসলে নোয়াখালী, আমার মনে হয় নোয়াখালী যে দর্শকরা যারা চেয়েছিলেন যে নোয়াখালীর একটা ফ্র্যাঞ্চাইজি হোক, তারাই এখন পারলে বলে ছেড়ে দে মা কেঁদে বাঁচে, এই দলটাকে আমাদের দরকার নাই, ডিজন করছে নোয়াখালীবাসী। এইটা আসলে আমি কি বলবো, মানে বিসিবির প্রত্যেকবারই এই ঘটনাগুলো ঘটে। তারা অনেক বলে যে হ্যাঁ আমরা অনেক সাবধানে দল নিচ্ছি, কিন্তু প্রতিবারই দেখা যায় যে কোনো না কোনো, এবং এবার তারা বেশি চ্যালেঞ্জেস ছিল, চট্টগ্রামের দায়িত্ব নেয়া, নোয়াখালী শেষ পর্যন্ত এই অবস্থার মধ্যে দিয়ে তারা এগুচ্ছে। আমি জানি না সামনে হয়তো তাদের কোনো চেঞ্জ হবে কিনা, কিন্তু ওভারঅল এখন আসলে বিপিএলটা যে জায়গাটায় আছে খুব প্রেডিক্টেবল হয়ে গেছে। আমরা জানি যে কোন 4টা টিম আসলে চলে যাচ্ছে প্লে অফ, মানে প্লে অফটা মোটামুটি প্রেডিক্টেডই হয়ে যায়। আমরা একটু নাসুমকে নিয়ে যদি কথা বলতে চাই, নাসুম আসলে কি বোলিং করছেন, মানে যদি দেখেন উইজডেন ক্রিকেট, তারা খুব একটা বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়ে লেখে না, কিন্তু গতকাল নাসুমের এই স্পেলের পরে তারা লিখেছেন যে অল টাইম বেস্ট স্পেল বলছে বিপিএল এর ইতিহাসে। খুব স্বাভাবিক, 4 ওভারে 7 রান দিয়ে 5 উইকেট, 20টাই ডট, এবং তিনি তো বিশ্বকাপেও খেলবেন। এবং এটাও আরেকটা টনিকের মতো কাজ করেছে। ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা হয়েছে, ওর একটা কনফিউশন তো ছিল যে নাসুম শেষ পর্যন্ত থাকবেন কিনা, তানভীরকে নেবে কিনা, বাট না, নাসুম সেখানে ছিলেন এবং তিনি আসলে কেন আছেন সেটা তিনি প্রুফ করেছেন বিপিএল এর ওই ম্যাচটা দিয়েই। নাসুমের জন্য আসলে এটা আমার মনে হয় যে ইটস জাস্ট অ্যানাদার ডে। তিনি সবসময়ই খুব ভালো পারফর্ম করেন, এই দিন হয়তো অনেক বেশি ভালো হয়ে গেছে, বাট নাসুম কিন্তু কখনোই আপনি দেখবেন না যে খুবই এক্সপেন্সিভ হয়ে গেছেন কিংবা খুব বাজে বল করেছেন কোনোদিন। তিনি সবসময় আমি দেখেছি যে জায়গা মতো বল ফেলার চেষ্টা করেন, অত বেশি তিনি ভ্যারিয়েশনের উপর থাকেন না, কিন্তু স্টিল তিনি তার কাজটা করেন, রানও আটকান এবং উইকেটও এনে দেন, কখনো আর্লি ব্রেক থ্রু এনে দিচ্ছে নতুন বলে, কখনো পুরোনো বলে। সো নাসুম আমার মনে হয় যে এবারের বিশ্বকাপে বাংলাদেশের, যদি আপনি দেখেন যে অনেক ক্রিকেটারে আছে না যে সবগুলো ম্যাচে খেলবে, তার মধ্যে বোধহয় নাসুমা একজন যিনি আসলে সবগুলো ম্যাচেই খেলার কথা, নিজেকে আসলে তিনি সেই জায়গাটাই নিয়ে গেছেন নিশ্চয়ই। আমরা যদি বিপিএল নিয়ে খুব বেশি কথা বলার সময় পাচ্ছি না, কারণ হচ্ছে এখন সিচুয়েশনটা এরকম, তারপরেও বিপিএল থেকে নিশ্চয়ই যারা টি20 ওয়ার্ল্ড কাপে জায়গা পেয়েছেন তাদের পারফরমেন্সের দিকে আমরা আলাদা করে নজর দিব, এবং সে নিয়ে তো আলোচনা হবেই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।